খুললামও, এরপরও অনেকটা কষ্ট পাওয়ার পরে নিজের ক্লিনিক করলাম, কিন্তু সেটাও ইজিলি চলবে না। কারণ কেউ যদি আমাকে 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয়, সেটা কয়দিন থাকবে, কয়দিন চলবে? আমি প্রতি মাসে মানে বেশি আমার কাছে সেরকম পেশেন্টও বেশি আসেনি, কারণ ওরা তো জানতেই পারছিল না, না? কারণ শহরে এতগুলো ক্লিনিক, ভালো ভালো ক্লিনিক, বড় বড় ক্লিনিক ছেড়ে কেন নতুন ক্লিনিকে কেউ আসবে? সেটাই স্বাভাবিক, না? আমি নিজেও যখন ডাক্তার দেখাতে যাই, আমিও ভাবি যে যারা পুরনো ডাক্তার, যারা বড় বয়স্ক, তাদের কাছে গেলেও ভালো হবে। যারা এক্সপিরিয়েন্স, তাদের কাছে যাওয়াটা আমার জন্য ভালো, কারণ আমি পয়সা তো দেবই, তাই না? তো অন্যরা হয়তো এরকমই ভাবে। প্লাস এইখানে আমি দেখলাম একটা জিনিস, যে মেয়েদের সাপোর্ট মানুষে কমই করে। তো যাই হোক, সেসব কারণেও হয়তো আমার ক্লিনিকে সেরকম আসেনি। আর আমার যারা ফ্রেন্ডসরা আছে, যারা এভাবে ক্লিনিক করছে, ওদের ক্ষেত্রেও আমি যা দেখলাম যে ওদের ফ্যামিলি কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যায়। যারা বাইরেও থাকে ওদের ক্ষেত্রেও দেখলাম কন্টিনিউয়াসলি ওদের ফ্যামিলি থেকে সাপোর্ট আসছে, তাই ওরা ক্লিনিকটাকে চালাতে পারছে। তো আমার ক্ষেত্রে তো সেরকম সম্ভবই না, না? তো সেটা আমার ডিপার্টমেন্টের দ্বারাই বুঝতে পারবে, এটা অন্য ডিপার্টমেন্টের দ্বারা বুঝবেই না। 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, সেটা কতদিন চলবে? ঘর ভাড়া দিতে হয়, প্লাস আমি লোন নিয়েও খুলেছিলাম, তো ইএমআইও দিতে হতো। আমার সমস্যাটা আমিই জানতাম, তো আমি তো কখনো কারোর সাথে শেয়ার করিনি, না? তো কখনো কেউ বুঝতেই পারিনি। কন্টিনিউয়াসলি সবাই আমাকে শুধু শুনিয়েই যায়, আর আমি মুখ বন্ধ করে শুনতে থাকি। হয়তো ভগবানও চায় ধৈর্যটা শিখি। তো শুনতে শুনতে অবস্থা অবশ্যই খারাপ। আর জানোই এখন প্রেগনেন্সি অবস্থায়, আর এই অবস্থায় প্রতিটা সময় আমার কথা শুনতে হয়। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে, এরপরেও কতটা সম্ভব, কতটা অন্য একজনও নেই যে নাকি এই সময়ে এটা বুঝবে যে না, এই মেয়েটার তো এক্ষণে অনেকটা কেয়ার প্রয়োজন। আমি এটাও বলি না আমার শরীরের কী অবস্থা, আমার ফিল কী হচ্ছে কি না, কেউ নেই কারোর সঙ্গে শেয়ার করার জন্য, কোনো ফ্রেন্ডসও নেই। কারণ একটা সময় সবার মনেই না হিংসে চলে আসে। মন ভালো করার জন্য মালা বানাতাম, আর মালাটাও বন্ধ হয়ে গেছে, কারণ ওরা নিজের জায়গাটা চাইছিল যাতে আমাকে সরিয়ে দেয়, সেটাও চাইছিল। তো অবশ্যই আমিও কোনো কিছু না বলে চুপচাপ সরে এসেছি। অন্য সেবার কাজ করি, অন্য সেবার কাজে মন ভালো করার চেষ্টা করি। যেহেতু আমি আমার সমস্যার কথা এতটা বলি না, তো হয়তো অনেকে ভাবে যে না, মেয়েটার তো কোনো কষ্টই হয় না কখনো। শুধু প্রফেশনাল লাইফ নিয়ে সমস্যা সেটা তো নয়, অনেক ব্যাপার আছে, তাই না? একটা মেয়ে কী চায় কি না চায় সেটা, আর এই সময়ে কি দরকার কি দরকার নেই, অনেকগুলো জিনিস ভাবতে হয়। অনেকের ক্ষেত্রেই দেখি যে অনেকটা কেয়ার করে, তো আমার ক্ষেত্রে আমি তো আমার কী ফিল করছি সেটাও কাউকে বলতেই পারছি না, তাই না? মা বাবা অবশ্যই সাপোর্ট করে, কিন্তু কতটা, তাই না? আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করছে সব বিষয়ে। তো প্রফেশনাল লাইফ নিয়ে এত চিন্তা আমি অবশ্যই করছি না, কারণ আমার জীবনে অত চাহিদা নেই। কিছু একটা রোজগার করার আমিও চেষ্টা করব, কিন্তু কিভাবে কি হবে সেটা আমি জানি না, এখনও চেষ্টা করে যাচ্ছি। কিছুদিন আগেও আমি আমার একজন বান্ধবীকে জিজ্ঞেস করলাম কিভাবে রোজগার করা যাবে। ও আমাকে রাস্তা অবশ্যই বলে দিয়েছে, কিন্তু এটার জন্য তো এত সহজ না সব কিছু। আমাদের এই শহরে এত সহজ না। অন্য ক্ষেত্রে বাইরে বা অন্য স্ট্রিমে যদি হতাম, অন্য ব্রাঞ্চে হতাম, অন্য কিছু নিয়ে পড়াশোনা করতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। তো আমি আমার নিজের ডেন্টিস্ট্রি ছেড়েও ভাবছি যে কিছু না কিছু করে রোজগার করব। অবশ্যই আমার হাজব্যান্ড বলে এসবের কোনো কিছুর দরকার নেই, তুমি যেভাবে ভালো থাকো, কোনো কিছু করতেই হবে না, যেভাবে আছো সেভাবেই থাকো, যে মনটা ভালো থাকবে আর বেবির মানসিকতাটাও ভালো হবে। জানি না সত্যি মন খারাপ থাকলে, কষ্ট পেলে বেবির উপরে কী এফেক্ট পড়ে। আমি শুনেছি যে ডিপ্রেশন ভালো জিনিস না, আর এটা বেবির উপরে বাজে এফেক্টই পড়ে। আমার একজন বান্ধবীও আমাকে বলেছে কথাটা, যে ওর দিদির ক্ষেত্রেও সমস্যা হয়েছিল। তো যাই হোক, তো
তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তো জানি না তোমরা কিভাবে নেবে কি না। আমি বাস এটাই বলতে চাইছি যে সত্যি কথা জানি না এই সময়ে কি হবে কি না। তো আমার অবশ্যই কেউ নেই যারা নাকি বুঝবে এই সব কিছু। প্লাস অনেকেরই দেখলাম অনেকের ক্ষেত্রে সাপোর্ট পায় মানসিকভাবে। আমি এটা বলছি না কেউ পয়সা দিয়ে সাপোর্ট করুক, এই দিয়ে সেই দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে, দরকার নেই না। আমি সারা জীবন এটাই চেয়েছি, মানসিক সাপোর্ট। আর সত্যি কথা বলতে একা থাকা আমার পছন্দ না। আমার পছন্দ বড় জয়েন্ট ফ্যামিলি, সবার সঙ্গে মিলেমিশে থাকা। এই কারণেই মঠে যাই, মঠে থাকি, মঠ থেকে হরিনাম নিয়েছি, কারণ সেটা একটা বিশাল বড় ফ্যামিলি। আর ওইখানে গেলে আমি অবশ্যই শান্তি পাই, আর আমার সমস্ত টেনশনই দূর হয়ে যায়। কিন্তু যাই হোক, আপাতত যাই না, কারণ যাওয়াটা ইজি না, অনেকটা দূর। আর জার্নি করে যাওয়াটা আমার জন্য ঠিক না। কোনো কিছু খেতে ইচ্ছে করলেও আমি কোনো কিছু বলি না। অবশ্যই আমার বর আমাকে অনেক কিছু এনে দেয়। তো এরকমই আসলে স্বভাবটা আমার, যাতে মানে অন্যরা কষ্ট না পায়, তাই আমি কোনো কিছু বলি না। তো যাই হোক, নিজেও খেতে পছন্দ করতাম, খাওয়াতে পছন্দ করতাম, এখনও করি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যা বুঝলাম যে এই সময়ে মন অনেক সেন্সিটিভ থাকে। হয়তো যারা মা হয়েছে ওরা সবাই জিনিসটা জানে। আবার পুরোনো দিনের লোকেরা বলবে যে না, আমাদের ক্ষেত্রে তো এরকম হয়নি। তো ওই সময় তো জয়েন্ট ফ্যামিলি থাকতো, ওই সময় তো আজকের দিনের মতো আর অত একা লাইফ থাকতো না, না। ওই সময় লাইফটা অন্যরকম ছিল। যাই হোক, যেমন আমি মঠে যখন ছিলাম এত লোকজনের মধ্যে কখনো ফোনটা হাতেই ধরতে মানে সময়ই পাইনি, মন খারাপ করারও সময় পাইনি। আর এই ভিডিওগুলো তখনেরই যখন আমি মঠে থাকতাম, মঠে ছিলাম। আর এখন আমি বাড়িতে আছি। যাই হোক, তো হয়তো সময়ের বিষয়, সময়ে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, প্লাস আমি কিছু বলতেও পারি না কী করছি কী না করছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর এখানে আমি পাঠ শুনতে শুনতে ভিডিওটা শেষ করছি। তো নেক্সটে আবার আমি বলবো যে কী করছি কী না করছি। অনেক সময় না নিজের মনের কথা বলতে ইচ্ছে হয়, তাই আমি আমার কথাগুলো বললাম। আর তোমরা যে আমার কথাটা শুনেছো সেটার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে, বাই।